হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুগণ, বাটির মধ্যে বেসন দিয়ে যে এত সুন্দর টেস্টি একটা রেসিপি হয়, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বাটির মধ্যে মাত্র 1 কাপ বেসন দিয়ে দোকানের মতো দামি একটা রেসিপি, যেটা আমরা দোকান থেকে অনেক বেশি দাম দিয়ে কিনে খাই। বাট এইভাবে যদি বাড়িতে বানিয়ে নিয়ে যাই, সেটা কিন্তু ভীষণ হেলদি আর টেস্টি হয়। তো তার জন্য দেখো, এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম বেসন। এখানে প্রায় 200 থেকে 250 গ্রামের মতো বেসন আছে। বেসনের মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম একটু লবণ, আর পরিমাণ মতো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে হাফ চামচ দিয়ে দিলাম চিনি, আর 1 চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। অবশ্যই কিন্তু রিফাইন্ড অয়েল মানে সাদা তেল দিতে হবে। তারপরে সমস্ত শুকনো উপকরণগুলোকে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে। এর মধ্যে যেহেতু চিনি আর লবণ দেওয়া আছে, এইভাবে একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলে চিনি আর লবণটা খুব ভালোভাবে বেসনের সাথে মিশে যাবে। তারপরে এই বেসনের মধ্যে আমি 2 চামচ দিয়ে দেবো টক দই। টক দইটাকে আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আর অবশ্যই একটু টক দই দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে খেতে দারুণ টেস্টি হবে। যে কাপ মেপে আমি 1 কাপ পরিমাণে বেসন নিয়েছিলাম, সেই কাপেরই 1 কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে জল নিয়ে অল্প অল্প করে দিয়ে বেসনটাকে মিশিয়ে নিতে হবে। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, কারণ আমাদের একটা বেসনের গাঢ় ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। বেসনের এই ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায়, তাহলে রেসিপিটা একদমই ভালো হবে না। তার জন্য এরকম করে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তবে এই মেশানোর কাজটা একদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে মেশাতে হবে। এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে ঘোটানাটা করে মেশালে কিন্তু হবে না। জাস্ট একদিক দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। আর এই মেশানোর কাজটা যত ভালোভাবে করবে, রেসিপিটা কিন্তু ততটাই নরম তুলতুলে আর স্পঞ্জি তৈরি হবে, যার কারণে খেতেও হবে অসাধারণ টেস্টি। তো দেখো, একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। আর ব্যাটারের ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইরকম একটা চামচ অথবা হাতা ব্যাটারের মধ্যে ডোবালে দেখবে হাতা বা চামচের গায়ে একটা মোটা লেয়ার পড়বে। ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে, তবেই কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হবে। তো ব্যাটার কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তো এখন আমি তোমাদের 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। বেসনের এই ব্যাটারটাকে আরও একবার হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। বেসনের এই ব্যাটারটা তৈরি করতে আমার 1 কাপ 2 চামচের মতো জল লেগেছে। তো অবশ্যই কিন্তু জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, ঠিকঠাক মতো দিতে হবে, তবেই কিন্তু বেসনের এই ব্যাটারটা পারফেক্ট তৈরি হবে। সবশেষে এই ব্যাটারের মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে ফ্রুট সল্ট বা ইনো। তো এখানে আমি 1 প্যাকেট ইনো পুরোটাই ঢেলে দিলাম। আর ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য 1 চামচ জল ইনোর উপরে দিলে দেখবে ইনোটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে আবারও হ্যান্ড উইস্কারের সাহায্যে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। একটু ইনো দিলে এই রেসিপিটা একদম নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হবে, খেতেও অসম্ভব সুন্দর হবে। তার জন্য অবশ্যই কিন্তু একটু ইনো দিতে হবে। তো ইনোটাকে দিয়ে দেখো খুব ভালো করে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো, ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে, একটা সাইডে রেখে দিলাম। আর এখানে আমি 3টে স্টিলের বাটি নিয়েছি। বাটির মধ্যে জাস্ট 2 ফোঁটা করে একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে খুব ভালো করে একটু ব্রাশ দিয়ে ব্রাশ করে নেব, মানে বাটির সারা গায়ে একটু সাদা তেল লাগিয়ে নেব। তাহলে নাস্তাগুলো যখন আমরা তুলবো, বাটি থেকে খুব সহজে নাস্তাগুলো উঠে আসবে। তো প্রত্যেকটা বাটির মধ্যে এইভাবে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে। তো দেখো, একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে প্রত্যেকটা বাটির গায়ে সাদা তেল ব্রাশ করে দিলাম। তারপরে এখান থেকে পরিমাণ মতো বেসনের ব্যাটার বাটির মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার আগে অবশ্যই করে খুব ভালো করে এইভাবে একটু ব্যাটারটাকে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। আর এখানে ব্যাটার কিন্তু পুরোপুরি বাটিটাকে ভরে দেওয়া যাবে না, বাটির কিছুটা অংশ ফাঁকা রেখে রেখে এইভাবে ব্যাটারটা দিতে হবে। কারণ এই নাস্তাগুলোকে যখন পরে আমরা স্টিম করব বা ভাপাবো, ভাপানোর পরে কিন্তু নাস্তাগুলো ফুলে একদম বাটিটা ভরে যাবে। তো অবশ্যই কিন্তু বাটির কিছুটা অংশ ফাঁকা রেখে এইভাবে ব্যাটারটা দিতে হবে। আজকে আমি 3টে বাটির মধ্যে নাস্তাগুলোকে তৈরি করছি, তাই ব্যাটারের পরিমাণটা একটু বেশি দিলাম। কারণ 4টে বাটি দিলে কড়াইতে একবারে ধরবে না, তাই 3টে বাটির মধ্যে আমি সেট করলাম। ব্যাটারটা বাটির মধ্যে দেওয়ার পরে বাটিগুলোকে ধরে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে, তাহলে ব্যাটারটা বাটির মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এদিকে দেখো, গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একটা কড়াইতে আগে থেকে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর জলটা যখন একটু একটু ফুটতে শুরু করেছে, তখন কড়াইয়ের উপর এরকম একটা ঝাঁঝরি থালা আমি বসিয়ে দিলাম।
এখন এই ঝাঁঝরি থালার মধ্যে প্রত্যেকটা বাটিকে খুব সাবধানে সোজা করে বসিয়ে দিতে হবে, যাতে একটা বাটিও কাত না হয়ে যায়। তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিট চোখ বন্ধ করে নাস্তাগুলোকে ভাপিয়ে নিতে হবে। ঢাকনার উপরে যে ছিদ্রটি সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে নিতে হবে। তো এখন আমি তোমাদের 10 থেকে 12 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। নাস্তাগুলো দেখো ফুলে একদম বাটিটা ভরে গেছে। একটা কাঠি দিয়ে এইভাবে একটু চেক করে দেখতে হবে যে ভেতরে কাঁচা আছে কিনা। তো দেখো ভেতরে কিন্তু একটুও কাঁচা নেই, কাঠির গায়ে লেগে নেই, মানে ভেতরটাও খুব সুন্দরভাবে একদম ভাপানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বাটিগুলোকে নিচে নামিয়ে নাস্তাগুলোকে এখন ঠান্ডা করে নিতে হবে। নাস্তাগুলো ওইদিকে ঠান্ডা হতে থাক, আর এইদিকে দেখো গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে 2 চামচ দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে একটু নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে তেলের মধ্যে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে 2 ফালি করে কেটে দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা ফোড়ন। তবে এই কারি পাতাগুলোকে আমি গোটা গোটা দেবো না, একটু ঝিরিমিরি করে কুচিয়ে দেবো, তাহলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে খুব ভালো করে নেড়ে ছেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে এই কারি পাতাগুলো যেন পুড়ে না যায়। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর 1/2 চামচ দিয়ে দেবো চিনি। তো স্বাদ মতো লবণ আর 1/2 চামচ চিনি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 1 চামচ পাতিলেবুর রস দিয়েছি, সেটা আমি স্কিপ করে গেছি। তো তোমরা এর মধ্যে একটু পাতিলেবুর রসও দিতে পারো, তাহলে এটা খেতে বেশ একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু জাল দিয়ে নিয়েছি। তো দেখো টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল চাটনিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এটা আমি তোমাদের সাথে একটা চাটনি রেসিপি শেয়ার করলাম, যেটা এই নাস্তার সাথে খেতে হবে অসাধারণ টেস্টি। তো চাটনিটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম, আর এদিকে দেখো নাস্তাগুলো ঠান্ডা হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিলেই, এইভাবে একটু হাত দিয়ে টান দিলেই দেখবে কত সহজে নাস্তাগুলো উঠে আসবে। আর চামচ দিয়ে যদি এইভাবে একটু ঘুরিয়ে নাও, কত সহজে দেখো নাস্তাগুলো উঠে আসছে। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম বেসনের ধোকলা রেসিপি। কত সুন্দর দেখো তৈরি হয়েছে, একদম হালকা পাতলা অসংখ্য ছিদ্রযুক্ত জালিদারের স্পঞ্জি তৈরি হয়েছে। এই ধোকলাগুলো আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে খাই, কিন্তু বাড়িতে কিন্তু আমরা খুব সহজে বেসন দিয়ে এইভাবে ধোকলা বানিয়ে নিতে পারি, যেটা দোকানের কেনা ধোকলার থেকে কিন্তু অসম্ভব সুস্বাদু আর ভীষণ হেলদি খেতে হয়, দারুণ টেস্টি খেতে হয়। তো প্রত্যেকটা ধোকলা দেখো কত সুন্দর বাটি থেকে উঠে আসছে, যেহেতু বাটির গায়ে আগে থেকে তেল লাগানো ছিল, তাই কত সহজে দেখো প্রত্যেকটা ধোকলা কিন্তু বাটি থেকে উঠে আসছে। তো এইভাবে কিন্তু তোমরাও খুব সহজে বেসন দিয়ে বাড়িতে ধোকলা বানিয়ে নিতে পারো, খেতে অসম্ভব টেস্টি হয়। এখন এই ধোকলাগুলোকে আমি একটা ছুরি দিয়ে এভাবে চৌকো চৌকো পিস করে কেটে নেব। আর ভেতরটা দেখো কত সুন্দর স্পঞ্জি অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে। তো এইভাবে একটু চৌকো চৌকো পিস করে কেটে নেব, তাহলে খেতেও ভালো লাগবে, আবার দেখতেও কিন্তু ভালো লাগবে। ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা জলখাবারে খুব সহজে ধোকলাগুলো বানিয়ে নিতে পারো। আর কত সুন্দর দেখো নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়েছে। আর এর সাথে যে চাটনিটা আমি তৈরি করেছি, সেই চাটনির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকের এই ধোকলাগুলোকে আমি একটা স্পেশাল চাটনির সাথে সার্ভ করব, যার কারণে ধোকলাগুলো খেতে হবে অনেক অনেক গুণ বেশি টেস্টি। কী চাটনি দিয়ে সার্ভ করব সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই বেসনের তৈরি ধোকলার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো আমি যে চাটনিটা তৈরি করে রেখেছিলাম, সেই চাটনিটা উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে, তাহলে ধোকলাগুলো বেশ একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এই সেই স্পেশাল চাটনি, এটা হচ্ছে ধনে পাতার চাটনি। একটু টক দই, কাঁচা লঙ্কা, একটু রসুন, একটুখানি আদা দিয়ে খুব ভালো করে এইভাবে একটু ধনেপাতার চাটনি বানিয়ে নিলে এই ধোকলার সাথে খেতে জাস্ট অনেক অনেক গুণ বেশি টেস্টি লাগে। আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এইভাবে অবশ্যই তোমরা একবার বানিয়ে খেতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।